আমি কাঁথির প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো, যদি আপনাদের মনে হয় কি আমাদের নেত্রী, আমাদের সরকার মমতা ব্যানার্জি এবং আমাদের সরকার গত 15 বছর ধরে আপনাদের জন্য কাজ করেছে, তাহলে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ভোটের জন্য তরুণবাবুদের আপনাদেরকে অনুরোধ করব। তরুণবাবু, আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি প্রচার করছেন, আজকে কি বলবেন আজকের এই প্রচারে? মানুষের উচ্ছ্বাসই সেটা প্রমাণ করছে যে মানুষ তৃণমূল কংগ্রেসকে কিভাবে চায়। আজকে এই রোদকে উপেক্ষা করে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করেছে। তারপরে দীপক অধিকারী আমাদের দেব, তিনি এসেছেন। গোটা কাঁথি এলাকা জুড়ে জনসমুদ্র, মানুষ আশীর্বাদ করছেন। আর আমি প্রার্থী হিসাবে ধন্য কৃতজ্ঞ কাঁথিবাসীর কাছে, তারা এভাবে সহযোগিতা করেছেন এবং আগামী 23 তারিখ এই নির্বাচনে জোড়াফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, এই আমার দৃঢ় বিশ্বাস। কাঁথিবাসীর কাছে আমি একটাই বার্তা দিতে চাই যে উন্নয়নটা যারা স্তব্ধ করে দিয়েছে, ব্যক্তিগত উন্নয়ন করেছে, পারিবারিক উন্নয়ন করেছে, এবারে কাঁথির বাসীর উন্নয়ন করতে আমাকে আশীর্বাদ করবেন, এটা আমি স্থির বিশ্বাস। দক্ষিণ কাঁথি বিধানসভা সহ একাধিক জায়গা, পটাশপুর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে যে বহিরাগত মানে ভিন রাজ্য প্রচুর মানুষ এসছে, উড়িষ্যা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে প্রচুর মানুষ ঢুকিয়েছে। এখানকার কর্মীদের না পেয়ে তারা কিন্তু বাইরে থেকে নিয়ে প্রচার করছে। এখানে কাঁথিবাসীর উচ্ছ্বাস দেখে আপনার কি মনে হচ্ছে? জয় নিশ্চিত, এর চেয়ে বড় কথা কি আছে? উন্নয়ন দিয়ে কি বলবেন, কি উন্নয়ন করবেন? আমরা এখানে তো স্বাস্থ্য ব্যবস্থা তো কিছু নেই। এখানকে এই যে আমাদের কলেজ আছে, এখানে ইউনিভার্সিটি করতে হবে, মহিলা কলেজ করতে হবে, আমাদের এখানে যে মহকুমা স্বাস্থ্য কেন্দ্র আছে তার উন্নতিকরণ করতে হবে, এই সমস্ত কাজ করতে হবে। যে জলের সমস্যা আপনাদের দুর্মুট, এখানে রায়পুরের বড়া, এখানে কুসুমপুর, এই সমস্ত নন ডেভেলপ এরিয়া, কোনো জলের ব্যবস্থা, এখানে জলের ব্যবস্থা করতে হবে। কাঁথির অনেক উন্নয়নের দরকার, কাঁথির কাজ করতে হবে। আমরা কাঁথির মাটির জায়গা থেকে আমরা লড়াই করি, ছোট জায়গা থেকে লড়াই করে আমরা বুঝি কি করতে হবে। আমরা কথা বললাম দক্ষিণ কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ জানার সঙ্গে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা যে বিষয়টা ওনার কাছ থেকে জানলাম যে তিনি জেতার ক্ষেত্রে 100% আশাবাদী। প্রচার এবং প্রচারের যিনি মূল কর্ণধার তিনি হচ্ছেন তরুণ জানা, কারণ তিনি দক্ষিণ কাঁথি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই তরুণ জানার সঙ্গে কথা বলবো। তরুণবাবু, আপনি তো নাম ঘোষণার পর থেকেই আপনি কিন্তু মাঠে রয়েছেন এবং পরপর দেখা যাচ্ছে যে প্রতিটা দিনই কখনো সকাল কখনো সন্ধ্যা আপনি নিয়ম করে প্রচার করছেন, তার মধ্যে ক্ষণিকের বিশ্রাম বা কখনো মায়ের সঙ্গে সাক্ষাৎ বা দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। তো সেক্ষেত্রে আপনি কি বুঝতে পারছেন দক্ষিণ কাঁথি কতটা শক্ত নাকি দক্ষিণ কাঁথি সহজ? মানুষ তৈরি আছে,
মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি প্রত্যেকেই সন্তুষ্ট। তো সে কারণেই আমি দলের প্রার্থী হিসাবে মানুষের কাছে পৌঁছাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। দক্ষিণগাতি এবারে পরিবর্তন আনবে, তৃণমূল কংগ্রেসকে যেতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে দক্ষিণগাতি অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। মানুষের সাড়া কিভাবে পাচ্ছে? ভালো সাড়া, যেখানে যাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন, কথা বলছেন, আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, জড়িয়ে যাচ্ছে, ডেকে নিয়ে যাচ্ছেন। আমি ধরুন এত বড় জায়গা, তো কদিনের সময় তাতে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো, সেখান থেকে ছাড়ছেন না, কারণ মানুষের আগ্রহটা এতটা রয়েছে। আর একটু যাবো, আর একটু চলবো, এই যে করছেন, এটাতে বোঝা যায় মানুষের কতটা আগ্রহ। তো মানুষের আগ্রহ রয়েছে, মানুষ ঘরের ছেলে ভেবে তরুণ জানাকে গ্রহণ করেছে। সেক্ষেত্রে তরুণ জানার কি কি প্রতিশ্রুতি থাকছে মানুষের ক্ষেত্রে, বা মানুষ যেটা চাইছে সেই চাওয়া পাওয়াটা আপনি কতটা পূরণ করতে পারবেন, সেটা কি মনে করছেন, কতটা পূরণ করা সম্ভব? না, আমার বাড়তি পাওনা, যেটা আমার সম্পর্কে যে ধারণাটা মানুষের রয়েছে, সেটা দক্ষিণগাতির মানুষের ক্ষেত্রেও আজকে প্রযোজ্য। আমি এটা অনেক বড় পাওয়া, তারা বুঝেছেন তরুণ জানা মানে সর্বক্ষণের সাথী, সারা বছর মানুষের পাশে থাকি, এই জায়গাটা তাদের মধ্যে ধারণা হয়েছে। এটা উত্তরগাঁথি মানুষের কাছে আমার ছিল, দক্ষিণগাঁথিতে এই প্রথম তাদের কাছে আমি এসেছি আমার আবেদনটুকু রাখতে। কিন্তু সেখানকার মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, আমার বলার আগে করছেন না, উনি কথা দিলে কথা রাখেন, মানুষের পাশে থাকেন, এইটা আমার একটা বাড়তি পাওনা। তো সেক্ষেত্রে কথা দিয়ে কথা রাখার নাম তরুণ জানা, যেটা বলছেন। কিন্তু সম্প্রতি আমরা আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, যেখানে কেউ অসুস্থ হয়ে গেলে নিয়ে আপনি হসপিটালে ভর্তি করছেন, কিংবা কেউ রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে। এটা কি একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরির চেষ্টা, নাকি বরাবরই এরকম, যেটা আমরা আগে দেখতে পাইনি? সেটা আপনারা কাঁথির মানুষ এটা জানেন। আমার কোথায় প্রচার থাকলো বা মিটিং থাকলো, আমি এখানে ভার্চুয়ালি মিটিংয়ে আমি সকলকেই শ্রদ্ধা জানি। আমি যে কাজটা করি, কেউ মুমূর্ষু রোগী অসুস্থ হলে তাকে নিয়ে আমি হাসপাতালে যাই। হয়তো আমার প্রচারের একটা দুটো মিটিং আমার ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আমি সেই গাড়িতে যেতে যেতে, হাসপাতালে যেতে যেতে বা হাসপাতাল থাকতে থাকতে আমি মোবাইলে ভার্চুয়ালি তাদের সাথে মিটিংটা সারি। কিন্তু আমি সেবাটাই পরম ধর্ম বলে ভাবি, এটা আমি সারা বছরই করি, এটা বছর পর বছর করি। অতএব এটা নতুন কিছু নয়, আমার ক্ষেত্রে এটা নতুন নয়। এই জন্য রাত্রি 3টায়ও মানুষ পান, আবার সকাল 7টায় এলেও পান। তাহলে ভাববেন কখন ঘুমাচ্ছে, শরীরটা এই কারণেই খারাপ হয়। আমার দিনের পর দিনই এটা আমার হয়ে আসছে বলে আমার কোনো অসুবিধা হয় না। আপনার এই যে রাজনৈতিক জীবনে আপনি তো জিরো থেকে উঠতেন, এটা সবাই জানে, কিন্তু সেই জিরো থেকে উঠে আসার পেছনে যে রহস্য বা পেছনের যে কষ্ট, বা আপনার যে রাজনৈতিক ত্যাগ শিকার, বা কি বলবেন এটা? হঠাৎ করে আমার রাজনীতিতে চলে আসা বামফ্রন্টের সময়, আমি এটা মদ বিরোধী অভিযানে আমার ক্লাবের পক্ষ থেকে, আমি একটা ক্লাবের সম্পাদক, সাথে মদের খাওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। একটা মশাল মিছিল করেছিলাম, মদ্যপ অবস্থা কিছু জনকে পাওয়া গেছিলো, তাদেরকে আমরা ধরেছিলাম, পুলিশের হাতে দিয়েছিলাম। কিন্তু পাল্টা কেস করে যারা মদ ব্যবসা তখনকার দিনে করতেন, তারা একটা গণ্ডগোল লাগিয়ে মিথ্যা অভিযোগ করে সিপিএমের মদতে আমাদের নামে কয়েকজন এফআইআর করে। একদিনের জন্য আমাদের গ্রামবাসী সহ আমাদের ক্লাবের কর্মকর্তারা যারা প্রায় 36 জন মতো আমরা অ্যারেস্ট হই। তখন এসিএম ছিলেন এখানে কাঁথি কোর্ট আদালতে, বন্দনা রায়, নামটা এখনও মনে আছে। তো সেখানে আমরা একদিন অ্যারেস্ট হয়ে যাই এই আন্দোলন করতে গিয়ে, মদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। তারপরে অখিলবাবু তখন যুব কংগ্রেসের অবিভক্ত মেদিনীপুরে, তিনি তখন সভাপতি, তো তিনি আমাদেরকে সহযোগিতা করেন। তো তার হাত ধরেই আমাদের সেই যে জেল থেকে বেরোনোর পরেই, একদিন আমরা জেল কাস্টডিতে ছিলাম, বেরোনোর পরেই আমরা তখনই অখিলবাবুর সাহায্য পেয়েছিলাম বলেই আমরা তখনই সরাসরি দলের সঙ্গে যুক্ত হই। তারপরে আমাদের ডানপন্থী পরিবার, স্বাভাবিক কারণেই একটা ছিল। তবে এত তাড়াতাড়ি রাজনীতিতে যাওয়ার, সেইটা হচ্ছে গিয়ে ওই মদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনীতির ছত্রছায়ায় চলে যাওয়া।
গতবারে কিন্তু আপনার পরাজয় হয়েছিল, তো সেক্ষেত্রে সেই হাত থেকে নতুন কিছু কি চিন্তা ভাবনা বা নতুন কিছু রাজনৈতিক মত বা রাজনৈতিক আদর্শ প্রতিপাদন করছেন? শুনুন, হার জিত তো নির্বাচন কেন, নির্বাচনে একটা পক্ষ হারবে, একটা পক্ষ জিতবে, তার মানে এই নয় যে সেখান থেকে সরে আসতে হবে। মানুষের কাছে যদি পৌঁছাই তাহলে মানুষ নিশ্চিতভাবে আমাকে আশীর্বাদ করবেন। আমার পঞ্চায়েত জীবনে ওরকম হয়েছে, তো হার হয়েছে, আবার সেই জায়গা থেকে জিতেছি আমরা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে। এবারে যেটা বলছেন, গতবারে অনেক চক্রান্ত হয়েছে, আপনারা জানেন। আমরা দলকে সংগঠিত করে, কর্মীদেরকে মজবুত করে আমরা কিন্তু সেভাবে এগাচ্ছি। যে কোনো এর মোকাবিলা আমরা করব, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করব, এই মানসিকতা নিয়ে আমরা নেমেছি এবং ভালো সাড়া পাচ্ছি। এবারে আপনি দক্ষিণকান্তি বিধানসভার প্রার্থী, তো সেটা উত্তরকান্তি থেকে এটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? যখনই কেউ মাঠে দৌড়াতে যায়, সে যদি পাশের ছেলেটা কতটা স্পিডে দৌড়াচ্ছে কি না তাকে যদি লক্ষ্য করে, তাহলে কিন্তু সে কিন্তু প্রথম হতে পারবে না। এখান থেকে শিক্ষা নিয়ে তো আমাদের এগাতে হবে, রাজনীতিতে একে সামনে লক্ষ্য করে এগাতে হবে, পেছনে কিছুটা ভুলে যেতে হবে। শুধু লক্ষ্য থাকবে আমি কতটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পারলাম, কতটা সংগঠনের কর্মীদেরকে যুক্ত করতে পারলাম, এবং সেই স্পিডটা কতটা তুলতে পারলাম, মানুষের সঙ্গে সংযোগ করছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কোনো বাড়িতে পৌঁছায়নি, কেউ বলতে পারবেন না। না, আমরা কতটা সংযোগ করতে পেরেছি, আমরা কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছি, সেটা নিয়ে বিবেচ্য। সেই কাজটা করার চেষ্টা করছি রাত দিন ধরে। আমি কিন্তু মানুষের পাশে রয়েছি, ভালো সাড়া পাচ্ছি, দেখা যাক কি হবে। লাইন দিয়ে দাঁড়িয়ে কষ্ট করে ভোট দিতে যাবেন, আর আপনাদের কাছে আমি আবেদন করলাম এই ভোটটা আমাকে ঋণ হিসাবে দেবেন। আগামী 5 বছর ধরে আপনাদের পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে এই ঋণ আমি পরিশোধ করবো, এই মাটি দ্বারা আমি অঙ্গীকার করছি। কাজের মধ্য দিয়ে হবে আমার পরিচয়, আপনাদের পাশে থাকার মধ্য দিয়ে জনপ্রতিনিধি কিভাবে কাজ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। আগামী দিনে আপনাদের পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে সেই পরিচয় আমি দেব, এই অঙ্গীকার করে গেলাম। সকলকে আবারও আমার শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে আমার কথা এটি টানলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যে আপনি একটা সময় বিরিয়ানি খেতে খুব ভালোবাসতেন, যেখানেই বিরিয়ানি খাওয়ার জন্য আপনাকে ডাকা হতো আপনি সেখানেই যেতেন, কিন্তু রিসেন্ট আমরা যেটা জানি আপনি মাছ মাংস সম্পূর্ণ প্রত্যাহার করে নিরামিষ খাচ্ছেন। তো সেক্ষেত্রে বর্তমানে এই যে খাওয়ার ভোটের সময় সারাদিন করে জার্নি, কঠোর পরিশ্রম, রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে আপনি প্রচার সারছেন, তো এখন আপনার এই যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার কি থাকছে? শুনুন, আমি খেতাম প্রচুর বিরিয়ানি খেতাম, খেতাম রিচ খাওয়াটা বেশি খেতাম, শরীরও আর পারমিট করলাম। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, প্রায় সময়টাই মন্দিরে যেতে হয়। এই উদ্বোধন, এটা প্রদীপ প্রজ্বলন, যে কোনো অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন, বলুন তো প্রদীপ প্রজ্বলনটা একটা শুভ ইঙ্গিত, মানে ঈশ্বরের প্রতি তাকে শ্রদ্ধা জানিয়ে সেই অনুষ্ঠানটা শুরু করছে। সেখানে যদি আমি আমার মনের মধ্যে, কেউ খেয়ে সব করতে, আমার রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে মিশনে তো মাছ হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মন থেকে চায় না আমি এটা মাছ খেয়ে আর মাংস খেয়ে তারপরে একটা প্রদীপ প্রজ্বলন করবো, মন্দিরে যাবো, প্রদীপ জ্বালাবো, মণ্ডপ উদ্বোধন করবো, এটা যেন কিরকম কেমন লাগতো। এই জন্যই আমি ছেড়ে দিয়েছি। 1.5 বছর 2 বছর হলো। আমরা প্রথমে তো মাংস তো অনেকদিন ছেড়ে দিয়েছি, মাংস ডিম ছেড়ে দিয়েছিলাম, তবুও একটু মাছ খেতাম, তারপর বছর কারণ মাছও ছেড়ে দিয়েছি। আর এদিক সেদিক যাই, এটা ভালো লাগে না, ইচ্ছেও হয় না, তাতে করে আমি ভালো আছি। তরুণবাবু, আপনারাই তো বলেন যে মাছে ভাতে বাঙালি,
তো সেক্ষেত্রে আপনারাই বলেন যারা বহিরাগতরা আসছে, যারা বিজেপির যারা বহিরাগত আছে তারা এলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবে, কিন্তু আপনি তো সেক্ষেত্রে আগে থেকেই বন্ধ করে রেখেছেন। শুনুন, আমার নেত্রী কি বলেন, আমরা কি বলি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল কংগ্রেস করি। নেত্রী বলছেন যে যা রুচি, আমি যদি না খেতে পছন্দ করি আমি খাবো না, আমি যদি খেতে পছন্দ করি আমি খাবো। কেউ ফতোয়া জারি করবে খাওয়া যাবে না, বন্ধ করতে হবে, এটার বিরোধী নেত্রী, এটার বিরোধী তৃণমূল কংগ্রেস, এটার বিরোধী আমরা। আমি নিরামিষ খেতে পছন্দ করি, আমি খাই। আমার একটু পোস্ত আমি পছন্দ করি, আমি একটু ডাল পছন্দ করি। সুগারের জন্য আলু মাখাটা খেতাম, সেটা খেতে পারিনি, মানে প্রচুর লোভ হয়। কখনো কোনো দাও আলু মাখা, দাও ডালের সাথে। তো এটা আমার পছন্দের। আমি একসময় প্রচুর মাংস খেতাম, একসময় পাই ছিল রুচি। আমার নেত্রী বলছেন যে যার মতো করে থাকবে, যে যার ধর্ম পালন করবে, যে যার খাওয়া পড়া পোশাক পরিচ্ছদ যে যার মতো করে করবে, তাতে কোনোভাবেই কোনো ফতোয়া জারি হবে না, যেটা বিজেপি করতে চাইছে। এটার বিরুদ্ধে আমরা, এটার বিরুদ্ধে নেত্রী। এই জন্য তো নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। এই জন্য নেত্রী বলেন সমস্ত ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্ম পালন করবেন, আমরা পরস্পর সমস্ত ধর্মের আমরা কিন্তু সামিল হব, অনুষ্ঠানে সামিল হব। সার্বিক যখন হবে, সার্বজনীন যখন হবে, তখন আমরা সকলে মিলিত হলাম। উৎসবে তো সকলে মিলিত হবেন, তো পবিত্রতা যখনই মহামিলনের মিলন ক্ষেত্র হয়, ঈশ্বরের স্থান, অনেকে যখন একত্রিত হন সেখানেই ঈশ্বর বিরাজ করেন। ঈশ্বর তো মানুষের মধ্যে থাকেন। তো আমি যে কথা বলছি, আমার মধ্যে একটা শক্তি আছে বলে কথা বলছি। আমার মধ্যে এই শক্তিটা না থাকলে তো আমাকে কয়েকক্ষণের মধ্যে আমার ঘরেও ছুঁবে না, ঠিক কি না? ব্যস্ত শিডিউল, এটা মানে কখন ঘুমাচ্ছেন, কখন উঠছেন, বা কোন টাইমটা কর্মী সংযোগ করছেন, কিভাবে ম্যানেজ করছেন এই শিডিউলটা? রাত্রি 2টা 2:30টা 3টে পর্যন্ত চেষ্টা করি যারা আসেন কথা বলতে। তো এটা আমার হয়েছে কেন অভ্যেসটা, কিন্তু দীর্ঘদিন প্রায় 20 বছর এই যে রাত্রে কেউ ফোন করেন, আর ফোন ধরে হাসপাতালে হোক, কেউ অসুস্থ অসুবিধা হলে তারা ফোন করে, সেই ফোনটা রিসিভ করতে যেন রাত জাগতে হয় বা ঘুমিয়ে গেলে উঠে পড়তে হয়, এটা করি। তো এখান থেকে আমার এটা অসুবিধা হচ্ছে না, কিন্তু ভোরের সময় একটু দেরি হতো, কিন্তু এখন লোকজন এসে যাচ্ছে বাড়িতে, যখন টেনে দেয় তো চোখ খুললেই তখন মোটামুটি দাঁতটা মেজে মুখ হাত ধুয়ে বসে যাচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, এরকম করে চলছে। সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আমার প্রার্থনা, নির্বাচনে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগে মানুষকে বলবো, ভোটারদের বলবো, পশ্চিমবঙ্গের সকল জনগণকে বলবো, মানুষের সেবা মধ্য দিয়ে যারা আছেন আপনারা বিচার বিবেচনা সেই দিকে করুন। কোনো ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে অযথা আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। কারণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবা মানুষের কাছে দিচ্ছেন, তাকে বাংলার আপামর জনসাধারণ আবার চান যে তিনিই আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন। আর আমি দক্ষিণকান্তি বিধানসভা কেন্দ্রের, উত্তরকান্তি বিধানসভা কেন্দ্রের আমাদের জেলাবাসীর কাছে আমরা চাইব এই পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের 16টি আসন তৃণমূল কংগ্রেসকে দিন। কেন আমরা জেলায় যারা রাজনীতি করি আমরা খুব অপমান বোধ করি যে যিনি নেত্রী আমাদের জন্য এত করেছেন, সেনাপতি বারবার নির্দেশ দিচ্ছেন, তো এটা না রাখতে পারাটা আমাদের কাছে খুব কষ্টের। তাই আমি কাঁথির সমস্ত জনগণের কাছে আমার বিনীতভাবে আমার আবেদন, আপনারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে উন্নয়নের স্বার্থে এই কাঁথিকে আরও উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এখানকার হাসপাতাল, দুর্মুট, কুসুমপুর জিপি এবং রায়পুরের একটা অংশ নন টেবল এরিয়া, জল নেই, পানীয় জলের ব্যবস্থা করা, জল মিশনে কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করে দিচ্ছেন না, টাকা আটকে পড়েছে প্রকল্পটা। রাজ্য সরকার আগামী দিনে কাজ করবেন, সবটা তো তাকেই করতে হচ্ছে, রাজ্য সরকার করতে হচ্ছে। যে কেন্দ্র প্রকল্পগুলোকে টাকা না দিয়ে বন্ধ করে রাখছে, সেই প্রকল্প চালু করছেন কে, চালু রাখছেন কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আবাস যোজনার টাকা, তারা 1,20,000 টাকা, তার 60% টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা, 1 টাকাও দেয় না, সম্পূর্ণ টাকা এখন রাজ্য সরকার দিচ্ছে। এনআরজিএসের কাজে 100 দিনের কাজে
কেন্দ্র সরকারের প্রকল্প সম্পূর্ণ টাকাটা কেন্দ্র সরকার দেওয়ার কথা, 1 টাকা দিচ্ছেন না। তো এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যে যারা শ্রমিক, যারা জব কার্ডধারী, তাদের তো 50 দিনে কাজ দিয়েছিলেন, এবার তো 75 দিনে কাজ দিবেন বলেছেন। তো এইটা হচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকেই তো লোকে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন, এটা নিশ্চিত। শুধু আমাদের দায়িত্ব বা আমাদের কাঁথিবাসীর দায়িত্ব, আমাদের এই এলাকার দায়িত্ব, আমরা যেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে সকলে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি, এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের সেবক হিসাবে আগামী দিনে আমি নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সকলের কাছে এই বার্তা দিতে চাই, আসুন সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আবার চতুর্থবারের জন্য গঠন করতে। 2 দফায় যে নির্বাচন হচ্ছে, কেন্দ্রের যে চক্রান্ত, নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেখানে সিবিআই, ইডি থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর অনেক থাকবে। তো সেই সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবেন, এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার এই আবেদন থাকবে, আসুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সকলে মিলে মুখ্যমন্ত্রী হিসাবে যাতে নির্বাচিত হন, সেই কাজটা আমরা করি। সবুজ আবির কি উড়বে দক্ষিণকাতি বিধানসভায় চৌঠামে? আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবুজ আবির কিনে রাখতে, চৌঠামে সবাই একসাথে সবুজ আবির মাখবো গোটা রাজ্য জুড়ে। দক্ষিণকাতি তো ব্যতিক্রম নয়, দক্ষিণকাতি নিশ্চিতভাবে এটা সবুজ আবির সবাই মাখবে, এটা আমি নিশ্চিত। চৌঠামে কিন্তু প্রকাশ পাওয়ার পর আমরা তখন দেখতে পাবো যে উন্নয়নের পক্ষে মানুষের রায়, নাকি অপশাসন বা ধর্মের নামে রাজনীতির পক্ষে মানুষের রায়।